نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমরা আলোচনা করব ইসলামী ফাইন্যান্সিয়াল মার্কেট এবং বর্তমান পুঁজিবাদে যে সব ফাইন্যান্সিয়াল মার্কেট রয়েছে এবং এর প্রোডাক্ট এবং এর অল্টারনেটিভ কি হতে পারে সেই বিষয়গুলো আজকে আমরা ফোকাস করার চেষ্টা করব। আজকের এই আলোচনাটা কেন গুরুত্বপূর্ণ আমাদের সেটা আগে একটু বোঝা দরকার। কারণ হলো ফাইন্যান্সিয়াল মার্কেট বলতে আমরা কি বুঝি? ফাইন্যান্সিয়াল মার্কেট হলো যে একটা দেশ পরিচালনা করার জন্য কত ধরনের টাকা পয়সা উৎপন্ন হয়, টাকাগুলো কিভাবে আসে এবং এই টাকাগুলো কিভাবে ব্যয়িত হয়, এই টোটাল বিষয়গুলোকে বলা হলো ফাইন্যান্সিয়াল মার্কেট। তো এই বিষয়গুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা সহজেই হালাল এবং হারামের বিষয়টা ধরতে পারবো যে বাংলাদেশের এই টাকাটা এই জায়গা থেকে আসে বা অমুক টাকাটা সুদ ভিত্তিক। তো এটা এই হালাল এবং হারাম বোঝার জন্য আমাদেরকে টোটাল ফাইন্যান্সিয়াল সিস্টেমটা কিভাবে ডেভেলপ হচ্ছে বা কিভাবে কন্টিনিউ হচ্ছে এই বিষয়গুলো আমাদেরকে আগে জানতে হবে। তো আমার পরিচয় আমি সকালবেলাও দিয়েছি, মিজানুর রহমান। চলেন আমরা এখন মূল আলোচনা শুরু করি। ফাইন্যান্সিয়াল সিস্টেম, একটা হলো ফাইন্যান্সিয়াল সিস্টেম আর একটা হলো ফাইন্যান্সিয়াল মার্কেট। সহজ বাংলায় যদি আমরা বলতে যাই যে ফাইন্যান্সিয়াল সিস্টেম হলো যেখানে দেশের যে সকল অর্থনৈতিক বিষয় কর্মকাণ্ড যেখানে আলোচনা করা হয়, যেভাবে পদ্ধতি হয়, যে সিস্টেম হয়, এই সিস্টেমটা মোট তিনটা পক্ষ থাকে। একটা পক্ষ হলো আমি অথবা আপনি, যেমন আপনি একটা ব্যাংকের কোম্পানি খুলতে যাবেন, এবিসি কোম্পানি, আপনার টাকার দরকার, তো আপনি একটা পক্ষ। আর একটা পক্ষ হলো এবিসি কোম্পানি, তো আর একটা পক্ষ হলো ব্যাংক। এই তিনটা পক্ষ মিলে হলো একটা ফাইন্যান্সিয়াল সিস্টেম। তো এই সিস্টেমটা একটা রাষ্ট্রের ক্ষেত্রে হতে পারে। রাষ্ট্র টাকা লাগবে, টাকা। আর রাষ্ট্র হলো একজন ব্যক্তি, আর রাষ্ট্র যার কাছে যাবে, যার থেকে টাকা পাবে। সেম এই কথাগুলো আমাদের ব্যক্তি জীবনের ক্ষেত্রে হতে পারে। আচ্ছা, আমি এখানে একটা আর্থিক ব্যবস্থাপনার একটা সিস্টেমের উদাহরণ দেখিয়েছি। এখানে এই যে শীটগুলো, এই শীটগুলোর প্রত্যেকটা আমি বিস্তারিত এই জন্য লিখেছি যে অনেক সময় হয় কি ডিজাইন করতে গেলে মূল লেখাটা ছোট হয়ে যায়। আমি চাচ্ছি একটা উদাহরণ বা একটু বাস্তব প্র্যাকটিস কেমন হয় একটু বড় করে লিখলে, লেখার কারণে আপনারা হয়তো যদি পরবর্তীতে পড়েন তাহলে আপনাদের সকলের জন্য এটা সুবিধা হবে, এই জন্য আমি একটু বড় করে লিখেছি। আচ্ছা, এখানে আমি মাত্র এই যে উদাহরণটা দিয়েছি সেই উদাহরণটা আপনারা বিস্তারিত পাবেন। এখন আসেন, এটাই গুরুত্বপূর্ণ বিষয়, ফাইন্যান্সিয়াল মার্কেট অর্থাৎ ফাইন্যান্সিয়াল যে এই আর্থিক ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে, এই বিষয়গুলো যেখানে আলোচনা করা হয় সেটাকেই বলা হয় হলো ফাইন্যান্সিয়াল মার্কেট। এখন বাংলাদেশের ফাইন্যান্সিয়াল মার্কেট কতগুলো হয়, কিভাবে হয়, বিশ্বে কিভাবে পরিচালিত হয়, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। ফাইন্যান্সিয়াল মার্কেট টোটালি প্রপার পুরা ওয়ার্ল্ডে দুই ধরনের, একটা হলো মানি মার্কেট আর একটা হলো ক্যাপিটাল মার্কেট। এই দুইটা বিষয় আপনারা সকলেই জানেন। মানি মার্কেট কি? মানি মার্কেট হলো যেখানে স্বল্প মেয়াদী লেনদেন হয়, যেখানে সর্বোচ্চ 1 বছর বা এর এর চেয়ে কম সময়ের জন্য যে লেনদেনটা হয়। আর ক্যাপিটাল মার্কেট হলো আমরা যেটাকে শেয়ার বাজার বলি। তো ক্যাপিটাল মার্কেট হলো যেখানে দীর্ঘমেয়াদী বা অনেক বেশি সময়ের জন্য লেনদেন হয়ে থাকে। এখন একটা আপনাদেরকে প্রশ্ন করি, এটা একটু পরে করলে ভালো হবে, আরো একটু আগে করি দেখি কেউ পারেন কিনা। দেখেন, ক্যাপিটাল মার্কেট বলছি হলো যেখানে দীর্ঘ সময়ের জন্য লেনদেন হয়, আর মানি মার্কেট হলো যেখানে অল্প সময়ের জন্য লেনদেন হয়। এখন মানি মার্কেটের ভিতরে কি কি আসবে? মানি মার্কেটের ভিতরে আসবে ব্যাংক, ইন্স্যুরেন্স, টাকা ফুল বা ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান, এই ধরনের যত প্রতিষ্ঠান আছে সবগুলো হলো মানি মার্কেটের প্রোডাক্ট, কারণ এগুলা স্বল্প সময়ের জন্য হয়। ইন দ্য সেম টাইম ক্যাপিটাল মার্কেটের ভিতরে যেগুলো আছে, একটা শেয়ার বাজার, আপনারা জানেন শেয়ার মার্কেটে 10 বছর 5 বছর আছে কোন শেয়ার। যেমন গ্রামীণ ব্যাংকের শেয়ার 2001 সালে, সরি, 2010 সালে যখন ছাড়া হয়, সেই শেয়ার যারা কিনেছেন তারা এখনো সেই শেয়ার থেকে ভোগ পাচ্ছেন। এই জন্য শেয়ারের নির্দিষ্ট কোনো সময়সীমা নাই। হ্যাঁ, কেউ 5 বছর বা 10 বছরের জন্য দিয়ে থাকে। এখন আপনারা বলেন যে শেয়ার মার্কেট যেটা আছে এটা কি ক্যাপিটাল মার্কেটের অন্তর্ভুক্ত নাকি মানি মার্কেটের অন্তর্ভুক্ত? একজন একটু জবাবটা দিবেন আমাকে। যদি না বোঝেন তাহলে আবার বলবো। এটা ক্যাপিটাল মার্কেটের অন্তর্ভুক্ত। হ্যাঁ, মার্শাল্লাহ, ডেফিনেটলি ক্যাপিটাল মার্কেটের অন্তর্ভুক্ত। কারণ কি?
কারণ এটা হলো দীর্ঘমেয়াদী। ক্যাপিটাল মার্কেটের প্রত্যেকটা প্রোডাক্ট, ক্যাপিটাল মার্কেটে কত ধরনের প্রোডাক্ট হতে পারে, কত ধরনের বাংলাদেশে হয় এবং বিশ্বে কত ধরনের প্রোডাক্ট পরিচালিত হচ্ছে, আমরা সবগুলো সামনে দেখাবো। এবং দুঃখের কথা হলো বর্তমান বিশ্বে, পুঁজিবাদ বিশ্বে যতগুলো ক্যাপিটাল প্রোডাক্ট, ক্যাপিটাল মার্কেটে যতগুলো প্রোডাক্ট, সবগুলোই সুদি। এবং এর অল্টারনেটিভ কি আছে মুসলমানদের কাছে এবং কি হতে পারে বেটার, এটাও আমরা দেখাবো আমাদের এই আজকের ক্লাসে। আচ্ছা, এখন আসেন 6 নম্বর স্লাইডে। এখন আমরা বললাম হলো মার্কেটটা দুই ধরনের হয়। টোটাল বাংলাদেশের যত ধরনের মার্কেট দেখবেন, সব মার্কেট দুই ধরনের। একটা হলো ক্যাপিটাল মার্কেট, আর একটা হলো মানি মার্কেট। ওই বাংলাদেশ ব্যাংকও চলে মানি মার্কেটের অধীনে। আবার বাংলাদেশ ব্যাংকের একটা সেক্টর আছে, সে ক্যাপিটাল মার্কেটের অন্তর্ভুক্ত। আচ্ছা, এখন আসেন এই যে মানে অর্থ যে পরিচালিত হয়, অর্থ কত ভাবে হয়, অর্থটা বাজারে কিভাবে ঢোকে, কিভাবে বের হয়। তো স্বাভাবিকভাবে বলতে বলতে গেলে অর্থটা দুই ভাবে আসে বাজারে। একটা হলো বের হয়, একটা হলো ডেবিট, আর একটা হলো ক্রেডিট। আমরা অনেকেই জানি এটা। ডেবিট কি? ডেবিট হলো ঋণ আকারে, অর্থাৎ কোন ব্যাংক কোন একটা ব্যক্তিকে ঋণ দিল যে এই টাকা আপনাকে ঋণ দেওয়া হলো। আর একটা হলো মালিকানা, ইকুইটি, যেমন শেয়ার। এটা হলো মালিকানা ভিত্তিতে। আবার কোন ব্যাংক এবং কোন কোম্পানি, এবিসি কোম্পানি যদি মুশারাকার ভিত্তিতে বিজনেস করে, তাহলে সেটা কিন্তু ডেবিট মার্কেটের অন্তর্ভুক্ত হবে না, ডেফিনেটলি সেটা ক্রেডিট ফাইন্যান্সের অন্তর্ভুক্ত হবে। এই আহ, বিভিন্ন ধরনের প্রকার আছে। যেহেতু আমাদের সময় কম, আমরা সংক্ষেপে বলার চেষ্টা করছি, কিন্তু এগুলার ব্যাপারে আপনি আরো বিস্তারিত পড়তে পারবেন। আচ্ছা, এখন আসেন আমরা যে মাত্র বললাম যে ডেবিট এবং ইকুইটি ফাইন্যান্সের প্রোডাক্ট গুলো নিয়ে আলোচনা করি। ঋণ ভিত্তিক অর্থায়ন, যেমন ঋণ ভিত্তিক তো আমরা বুঝি, যেমন আমি ব্যাংক থেকে টাকা নিলাম 1 লক্ষ টাকা, পরবর্তীতে আমি সেই টাকাটা ব্যাংকে শোধ করব। তো এখানে ডেবিট এর কথা পাওয়া যাচ্ছে। আবার ইকুইটি ইকুইটি হলো যে শেয়ার, মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, এই ধরনের যে সকল বিজনেস পরিচালিত হচ্ছে। এখন ডেবিট ফাইন্যান্সের ভিতরে কি কি রয়েছে? ব্যাংকের ঋণ, বন্ড, ট্রেজারি বিল, এরপরে বিভিন্ন সুকুক, এই সবগুলো হলো ডেবিট মার্কেট। আর ইকুইটি যেগুলো বললাম, শেয়ার, মুশারাকা এবং মুদারাবা। আচ্ছা, এরপর আসেন এই যে এখন যেটা আমরা বের করেছি 9 নম্বর শীট। এই শীটটা আমাদের সকলকে ভালো করে বুঝতে হবে। এটা হলো বাংলাদেশের টোটাল আর্থিক ব্যবস্থা 3 ভাগে বিভক্ত বাংলাদেশের। আমি আরো একটু সুযোগ পেলে হয়তো আপনাদের জন্য এখানে প্রত্যেকটা 3টা সেক্টর দেওয়া আছে। একটা হলো ফর্মাল সেক্টর, সেমি ফর্মাল সেক্টর, আর একটা হলো ইনফর্মাল সেক্টর। এই 3 সেক্টরের ভিতরে পুরো বাংলাদেশের যত অর্থনৈতিক কর্মকাণ্ড আছে, সবগুলো এই 3টার ভিতরে সামিল হবে। ফর্মাল সেক্টর হলো যে সরকার বা কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে যেগুলো থাকে, যেমন বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক। আবার বাংলাদেশের যে সকল রাষ্ট্রীয়ধীন ব্যাংক আছে, যেমন জনতা ব্যাংক, এরপর হলো অগ্রণী ব্যাংক, এই ধরনের যে সকল ব্যাংক রয়েছে। আবার প্রথম ক্যাটাগরিতে আমি বলছি যে এই ক্যাটাগরিতে যতগুলো দেখতে পাবেন, এই সবগুলো রাষ্ট্রীয় মালিকানাধীন, অর্থাৎ রাষ্ট্র এগুলো সরাসরি পরিচালনা করে। এরপরে হলো বীমা কোম্পানি রয়েছে বাংলাদেশের, এটা সরকার নিজে পরিচালনা করে। এরপর হলো শেয়ার এবং পুঁজি বাজার, এটা সরকার নিজেই পরিচালনা করে, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। আচ্ছা, আপনারা এখন যারা আছেন, আপনারা কি আমাদের শেয়ার বাজারের উপরে যে ক্লাসটা হয়েছিল, আপনারা কি সেখানে উপস্থিত ছিলেন কিনা একটু জানাবেন আমাকে। উপস্থিত ছিলেন আপনার ভাই? আপনারা কি এখানে কেউ উপস্থিত ছিলেন না ওই ক্লাসটাতে? আচ্ছা, আমি ধরে নিচ্ছি আপনারা উপস্থিত কেউ হয়তো ছিলেন অথবা কেউ ছিলেন না। আচ্ছা, আমি এর পরবর্তী পার্টে আলোচনা করতে যাই। আলোচনা করতেছিলাম হলো বাংলাদেশের যে ফাইন্যান্সিয়াল যে সিস্টেম গুলো রয়েছে, এই সিস্টেম গুলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, কথা বলবেন ভাই, সমস্যা নেই। চ্যাটে আমরা কথা বলবেন, মাঝে মাঝে কথা বললে একঘেয়েমি দূর হয়ে যায়। এই জন্য আর কি আমি একটু জিজ্ঞেস করি, যাতে আর কি সকলে ক্লাসের মনোযোগটা ধরে রাখা যায়। আচ্ছা, বলতেছিলাম যে বাংলাদেশের ফর্মাল সেক্টর যেগুলো কি, সেগুলো হলো যে বাংলাদেশ ব্যাংক, জনতা ব্যাংক, এরপর হলো অগ্রণী ব্যাংক, এরপর হলো বাংলাদেশের যে বীমা সেক্টর রয়েছে, শেয়ার বাজার। শেয়ার বাজারের দুইটা ধাপ, বাংলাদেশের শেয়ার বাজার দুইটা, একটা হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ, একটা হলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ।
এই এর আন্ডারে যতগুলো প্রতিষ্ঠান রয়েছে সবগুলো সরকার নিজে নিয়ন্ত্রণ করে। একটা হলো আহ আংশিক সরকার নিয়ন্ত্রণ করে, যেমন মাইক্রো ফাইন্যান্স যেসব প্রতিষ্ঠান রয়েছে, আপনারা জানেন বাংলাদেশে এই মুহূর্তে মাইক্রো ফাইন্যান্সের উপরে প্রায় 7,000 প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু দুঃখের কথা হলো বাংলাদেশের ইসলামী মাইক্রো ফাইন্যান্স যেগুলো রয়েছে এগুলো খুব হাতে গোনা কয়েকটা প্রতিষ্ঠান, যেগুলো মানুষের কাছে বলার মতো। এর বাইরে যতগুলো মাইক্রো ফাইন্যান্স অর্থাৎ এনজিও প্রতিষ্ঠান, বাংলায় বললে আমরা যেভাবে বলি যে এনজিও প্রতিষ্ঠান, সবগুলো দখল করে আছে, আমরা যদি ওয়াজের ভাষায় বলি বা নসিহতের ভাষায় বলি, ইহুদি খ্রিস্টান এই। কিন্তু ভাই এটা তো আমাদের দুঃখের বিষয়, আফসোসের বিষয় যে মুসলিম স্বায়ত্তশাসিত একটা দেশে সকল ধরনের এনজিও ব্যবস্থা সুদী কর্মকাণ্ডের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আপনারা এখানে কেউ গ্রামে থাকেন কিনা আমি জানি না, আমার যখন গ্রামে যাওয়া হয় তখন গ্রামের এমন অনেক মানুষকে চিনি যে 5 ওয়াক্ত কি নামাজ আমি পড়ে। জি ভাই। এবং খেতে কাজ করি। ও ভাই, আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ। ভাই কোথায় আছেন একটু জানাবেন ভাই? লক্ষ্মীপুর জেলা, খেতে কাজ করি বলতে মাঝে মধ্যে খেতেও কাজ করি, পেশা শিক্ষক। ও আচ্ছা 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 আচ্ছা, মাশাল্লাহ। দেখেন, আমাদের বাংলাদেশের এনজিও গুলোর এত দুরবস্থা, এত দুরবস্থা, ওখানে যে আমাদের কাজ করা দরকার। কারণ এই এনজিও গুলো মানুষকে, গরিব মানুষকে টাকা দেয়। আমি গরিব মানুষকে যত ওয়াজ করি, নসিহত করি, দিন শেষে সে নসিহতটা শুনবে না, কারণ তার পেটের দায় আছে। পেটের দায় হলো পৃথিবীর সবচেয়ে বড় কষ্টের কথা। তো আপনি যখন ওয়াজ করলেন, আরেকজন ইহুদি খ্রিস্টান ব্যক্তি যদি তার কাছে তার বিপদের মুহূর্তে টাকা নিয়ে যায়, মানুষ তার কথাই শুনবে। আমি যেটা বলতেছিলাম, আমাদের অঞ্চলে অনেক মানুষ রয়েছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনের কাজ করে, কিন্তু সে গ্রাম অঞ্চলের ভাষায় বলে এটা কিস্তি নেওয়া। কিস্তি নেওয়াটা যে সুদি মাধ্যমে হচ্ছে, এটা যে হারাম, পরিপূর্ণভাবে হারাম, এটা ওই ব্যক্তি তো জানে না। স্থানীয় যিনি ইমাম, যিনি ধর্মীয় ব্যক্তি, যাদের বলার দায়িত্ব এই কথাগুলো, তিনিও পর্যন্ত এহসাস করতে পারেন না, অনুভূত হয় না যে এই বিষয়টা হারাম। আপনাদের কি এই বিষয়ে কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, যদি একটু আমাকে শেয়ার করতেন। আপনার জি ভাই। ওস্তাদ, আপনার কথা ঠিক। আপনার কথার বাস্তব প্রমাণ আছে চতুর্দিক। জি জি, আসলে এগুলো বলতে আমাদের খুব আফসোস লাগে। এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশে, বিশেষ করে করোনার পরে বাংলাদেশের যারা ওলামায়ে কেরাম আছেন তারা খুব সতর্ক হচ্ছেন। প্রত্যেকেই চাচ্ছেন একটা নন প্রফিট অর্গানাইজ চালু করতে, যেমন আসুন্নাহ আমাদের সামনে উদাহরণ হয়ে আছে। তো এভাবে ইনশাল্লাহ আস্তে আস্তে পরিবর্তন আসবে। আচ্ছা, 3 নম্বর যেটা আছে ইনফর্মাল সেক্টর। এই ইনফর্মাল সেক্টর হলো আমাদের এলাকায় বিভিন্ন ধরনের সমবায় সমিতি থাকে, বা স্থানীয় বাজার মিলে যেসব দোকান পরিচালনা করার জন্য যে মাগরিবের পরে কিস্তি দেয়, এই টাইপের যেগুলো আছে, অর্থাৎ যেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকে না, অথবা তারা করতে পারে না, এই সবটা হলো অনিয়ন্ত্রিত, মানে ইনফর্মাল সেক্টর। এই বাংলাদেশের যতগুলো আর্থিক ব্যবস্থাপনা রয়েছে সবগুলো ওই 3টার ভিতরে সামিল হবে। আচ্ছা, এখন আমরা এতক্ষণ আলোচনা করলাম যে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সিস্টেম গুলো কিভাবে পরিচালিত হয়, কোথায় কি রয়েছে। এখন আসেন ফাইন্যান্সিয়াল সিস্টেমের প্রোডাক্ট গুলো কি কি। দেখেন, অত্যন্ত দুঃখের কথা, আমি এখন যে সব প্রোডাক্টের কথা আলোচনা করব, প্রত্যেকটা প্রোডাক্ট হলো সুদি প্রোডাক্ট। আমরা সকলে জানি বন্ড। আমরা জানি না বন্ড কি? বন্ড হলো যে সরকারের যখন টাকার দরকার হয়, বাংলাদেশ ব্যাংক যখন বাজারে, অনেক সময় দেখবেন পত্রিকায় যে বাংলাদেশ ব্যাংক বাজারে 1,000 কোটি টাকা বা 2,000 কোটি টাকা ছেড়েছে, এটার অর্থ এই নয় যে বাংলাদেশ ব্যাংক সরাসরি টাকশাল থেকে টাকা চেপে এনে ব্যাংককে ধার দেয়, বিষয়টা এমন না। বরং তারা টাকাটা বাজারে ছেড়ে ব্যাংকে ব্যাংকে দেয়, সেটা হলো এই বন্ডের মাধ্যমে। তারা বন্ড বিক্রি করে, সেই বন্ডের টাকাটা তারা আমাদের কাগজের টাকা আকারে আমরা হাতে পেয়ে থাকি। আচ্ছা, এখানে আরো বিস্তারিত লেখা আছে যে বন্ডের প্রকৃতি কি, বন্ড কিভাবে পরিচালিত হয়। আচ্ছা, এখন দেখেন বন্ড কত প্রকার হতে পারে। এই সবগুলো বন্ড, বেশিরভাগ বন্ড বাংলাদেশ সরকারের পরিচালিত। এবং দুঃখের কথা হলো, যতগুলো বন্ড দেখবেন, এই যে বন্ড, ডিবেঞ্চার, প্রাইস বন্ড, ট্রেজারি বিল, সঞ্চয়পত্র, সরকারি বন্ড, কর্পোরেট বন্ড, এরপরে হলো কুপন বন্ড, এটা বাংলাদেশে আছে, জিরো কুপন বন্ড, এরপরে হলো পারপিচুয়াল বন্ড। মোটামুটি সবগুলোই বাংলাদেশে আছে, দু একটা বাংলাদেশে স্টিল নাও এখন পরিচালিত হয় না। এই যতগুলো বন্ড বললাম, সবগুলো বন্ডের মিনিং হলো যে সরকার আমাকে একটা সুন্দর ছবি দিবে, ছবিটা আমি দেখাইতে পারলে ভালো হতো। একটা টাকা থাকবে, ওখানে লেখা থাকবে যে আপনি একটা বন্ডের মালিক,
আমি 6 মাস পর, 3 মাস পর অথবা 1 বছর পরে সেই বন্ডের এগেনস্টে আমি যদি 10,000 টাকার বন্ড কিনি, আমি হয়তো 12,000 বা 13,000 টাকা পেয়ে থাকি। আচ্ছা, এরপরে আলোচনা আমরা চলে যাচ্ছি বন্ডের ধরন। বন্ডের যে কথাগুলো আমরা বললাম, একটু একটু আগে বলছি বন্ডের প্রকার কত প্রকার হতে পারে। আর এখানে দুই ধরনের বন্ড আছে, দুইটাই বাজারে প্রচলিত। একটা হলো কনভার্টেবল বন্ড, অর্থাৎ আমি কোন একটা বন্ড কিনেছি, বন্ড পরবর্তীতে আবার সেকেন্ডারি মার্কেটেও বিক্রি করা যায়। যে আমি একটা বন্ড কিনেছি 6 মাসের জন্য, কিন্তু 3 মাস পর আমার টাকা দরকার, তখন আমি কি করব? তখন আমি সেই বন্ডের যে টাকা যেটা আছে বন্ডটা আমি সেকেন্ডারি মার্কেটে কারো কাছে কম মূল্যে বিক্রি করে আমি টাকা নিয়ে বের হয়ে চলে আসবো। আচ্ছা, আরেকটা হলো রিডিমেবল বন্ড। সেটা হলো আহ, এই বন্ডটা সাধারণত মানুষের জন্য কঠিন হয়, যদি এটার বয়স থেকে 2 মাস, 2 বছর বা এর বেশি, তাহলে ততদিনে এই ব্যক্তি এই বন্ড থেকে আর কখনো টাকা বের করতে পারবে না। এই জন্য এটা অনেক মানুষ কিনতে চায় না, কারণ মানুষ দীর্ঘ সময়ের জন্য এই টাকা ইনভেস্ট করতে চান না। আচ্ছা, এরপর আসেন ট্রেজারি বিল। ট্রেজারি বিল কি? ট্রেজারি বিল হলো একটু আগে যেগুলো বলেছি এটা হলো দীর্ঘমেয়াদীর জন্য, আর এটা হলো ভাই স্বল্প মেয়াদের জন্য। ট্রেজারি বিল হলো এক ধরনের ঋণপত্র, সবগুলো একই ধরনের, এক এক ক্যাটাগরি, কিন্তু হালকা হালকা কিছু ডিফারেন্স। ভাই জি ভাই। কিসে বন্ড ব্যবস্থা এটাকে মানে বিষয়টা যে ক্লিয়ার হলো না, যে ওই কনভার্টেবল বন্ড যেটা ছিল আর কি, এই যে প্রথম প্রকারটা। বন্ডের ধরন এটা। হ্যাঁ, বন্ডের ধরন। আচ্ছা, মনে করেন আপনি কোথাও 10 বছরের জন্য 1 লক্ষ টাকা ইনভেস্ট করলেন, তো আপনাকে শর্ত দেওয়া হলো যে আপনি 10 বছরের ভিতরে টাকা নিয়ে বের হইতে পারবেন না। এটা কি আপনার জন্য ভালো নাকি খারাপ? খারাপ। খারাপ। কারণ কি, আপনি এমন হইতে পারে 5 বছর পর আপনার টাকাটা দরকার, বা কোনো একটা বিপদে পড়ছেন। তো হ্যাঁ, এরকম দুই ধরনের বন্ড আছে, যে একটা বন্ড আপনি কিনবেন, এখন হ্যাঁ, কেনার পরে আপনি 5 বছরের মাথায় কোথাও বিক্রি করার সুযোগ আছে। এই ধরনের বন্ড হলো রিডিমেবল বন্ড, অর্থাৎ সরি কনভার্টেবল বন্ড, অর্থাৎ আপনি কনভার্টেবল। কোথাও বিক্রি করতে পারেন। এখন বিক্রিটা যে করবেন এটা কিন্তু সরাসরি টাকায় বিক্রি করা যাবে না, এটা কিনবেন, আপনি বিক্রি করবেন হলো শেয়ারের মাধ্যমে। আসলে এই মানে পুঁজিবাদী সিস্টেমটা এমন একটা মারি পেছার ভিতরে আপনাকে ফেলাবে, আপনি সহজে বের হতে পারবেন না। এই সুদে যদি আপনি একবার ঢোকেন, আমি এবছরই বাংলাদেশের নামকরা একটা যেখানে শেয়ার বাজার লেনদেন হয়, ওখানে গিয়েছিলাম তাদের পরিপূর্ণ কর্মকাণ্ড দেখার জন্য, এবং আমি নিজেও আইপিও করার ইচ্ছে ছিল, কিন্তু পরবর্তীতে আইপিও করার জন্য প্রচুর পরিমাণে অ্যানালাইসিস দরকার, মার্কেটে রিস্ক ম্যানেজমেন্ট ইত্যাদি সম্পর্কে লেখাপড়া আছে, কিন্তু ওটার জন্য আলাদা সময় বের করতে পারি নাই বলে আমি আইপিও তে অংশগ্রহণ করতে পারি নাই। আচ্ছা, যেটা বলতেছিলাম, বন্ডের ধরন। এখন বন্ড দুই ধরনের হয়, ওই যে বললাম যে 10 বছরের ভিতরে আপনি বের হইতে পারবেন আর বের হতে পারবেন না, এখানে এই দুই ধরনের কথাই বলছি। বাংলাদেশে যেহেতু এই কথা উঠছে, আর একটু কথা বলি। বাংলাদেশে ইসলামী অর্থনীতি আমরা কতটা বৈষম্যের শিকার দেখেন। বন্ডের কিন্তু আপনি একটা বন্ড কিনলে আবার বের হইতে পারবেন, কিন্তু বন্ডের এগেনস্টে যেটা আছে সুকুক, আমরা সামনে আলোচনা করব। এই সুকুকটা এত নির্মম, আপনি যদি 5 বছরের জন্য একটা সুকুক কেনেন, সেই সুকুকটা অন্য কোথাও আর মানে বের করতে পারবেন না, অর্থাৎ আপনাকে 5 বছরের জন্য এই টাকা ইনভেস্ট করা থাকবে। এখন এই সুকুকটার পিছনে এমন একটা নির্মম ইতিহাস আমি সামনেই বলবো, যে সরকার কিন্তু সুকুকটা এই উদ্দেশ্যই দেয় নাই যে একটা ইসলামিক প্রোডাক্ট, যেহেতু মানুষ ইসলামী এই জন্য আমরা ইসলামিক একটা প্রোডাক্ট নিয়ে আসি। না, সরকার হলো একটা ধারণা ছিল, যেহেতু বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এবং তাদের লেনদেনও খুব ভালো, যেভাবে হোক সরকার চাচ্ছে যে ইসলামী ব্যাংকগুলো দখল নেওয়ার জন্য। এই জন্য ইসলামী ব্যাংকগুলো দখল নেওয়ার জন্য তো তাদেরকে বন্ড কিনতে বাধ্য করা যাবে না। এই জন্য ইসলামী প্রোডাক্ট কি হতে পারে সেটা মার্কেট অ্যানালাইসিস করে তারা বের করছে এবং সেটা কিনতে বাধ্য করছে। সেটা আমি একটা ইতিহাসটা আমি সামনেই বলবো। আচ্ছা, আচ্ছা ভাই, বাংলাদেশ ব্যাংকের থেকে যে বন্ড গুলা দেয় সেগুলাতে কি সুদ থাকে আলাদা করে? ওখানে লেখা থাকে, ওখানে লেখা থাকে, যদিও হ্যাঁ, এখানে একটা সমস্যা আছে। ওই বন্ডে অনেক সময় লেখা থাকে যে এই বন্ডের টাকাটা নোয়াখালী বিভাগের সোনাইমুড়ি হ্যাঁ। যে উপজেলা আছে, ওই উপজেলার অমুক উন্নয়ন কর্মকাণ্ডে ব্যবহৃত হবে। কি, যদিও এটা লেখা থাকে, কিন্তু বাস্তবিক অর্থে ওখানে বন্ড মানেই সুদ ভাই, এটা একবারে সহজ ভাষায় এটা বোঝেন। বন্ড যেহেতু সরকারের তো কোনো কাজ নাই যে আপনাকে
আহ নগদ আপনার টাকা নিয়ে আপনাকে 5 বছর পর হ্যাঁ 15,000 টাকা ফেরত দিবে। সরকার তো এই ব্যবসা কোনো ব্যবসা না, বুঝছেন কিনা হ্যাঁ ভাইজান? হ্যাঁ আচ্ছা, সামনে যেতে পারি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ট্রেজারি বিল রে এইটা এই টাইপের। এরপর হলো প্রাইজ বন্ড। আচ্ছা, প্রাইজ বন্ড আপনারা মাঝে মাঝে পত্রিকাগুলোতে দেখবেন যে 3 মাস অন্তর অন্তর এই প্রাইজ বন্ডের যে লটারি ড্র হয়, ওই ড্রতে যাদের নাম আসে তাদেরকে বলা হয় যে আপনি গত 6 মাস আগে একটা বন্ড কিনেছিলেন, প্রাইজ বন্ড। আপনি বন্ডের লাভ পেয়েছেন, অর্থাৎ ছুটটা আপনি পেয়েছেন। এটা তো স্পষ্টতই হারাম, যেহেতু এখানে মাদ্রাসা ছাত্র আপনারা সকলে বুঝতেছেন। আচ্ছা, ওটা হয় কি, যেমন একটা প্রাইজ বন্ড সরকার ছাড়লো, 1 লক্ষ ব্যক্তি কিনে, সকলের একটা নাম্বার থাকে। তো নির্দিষ্ট 3 মাস বা 6 মাস পরে যখন লটারি হয়, ওই লটারিতে যারা বিজয়ী হয় শুধুমাত্র তাদের নম্বর দিয়ে পত্রিকাতে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয় যে গত মাসে বা গত সপ্তাহে প্রাইজ এততম প্রাইজ বন্ডের বিজয়ী হলেন এই 10 জন, তাদের নম্বর এটা, তারা যেন অতি দ্রুত যোগাযোগ করে। এখন সমস্যা কি হয়, মানে প্রাইস বন্ড তো হালাল হারাম এটা তো আমরা আলোচনা যাবোই না, কারণ এটা তো স্পষ্টতই হারাম। আমি সিস্টেমটা কিভাবে হয় দেখেন, সরকারের কি পরিমাণ লাভ। এই যে 10 জন ব্যক্তি প্রাইস বন্ড কিনেছে তারা কিন্তু এতটাই খোঁজ খবর রাখে না। আপনি এখন সার্চ দিয়ে দেখতে পারেন যে মানুষ এখনো বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে 100 কোটি, 200 কোটি, 50 কোটি টাকা পড়ে আছে। কারণ কি, প্রতি বছর সরকার প্রাইজ বন্ড ছাড়ে কোটি কোটি টাকার। তো মানুষ ওই যে লাভটা হয়, ব্যক্তি যে লাভটা পায় সে কিন্তু আর জানে না যে আমার লাভটাকে আমি পাই কিনা, কারণ প্রাইজ বন্ডের লাভ খুব সীমিত। সে আর ওটা খোঁজ নিতে যায় না ব্যাংকে যে ভাই আমার প্রাইজ বন্ডের দেখেন তো আমার এত নম্বর সিরিয়াল, আমি লাভ পেয়েছি কিনা। কারণ এগুলা আইনি জটিলতা খুব বেশি, খুব বেশি, মানুষ এগুলো ভোগান্তির জন্য যায় না। তখন ওই যে ব্যক্তি একজন, বছরে যদি 5টা প্রাইজ বন্ড ছাড়া হয়, 5 জনের সর্বোচ্চ একজন মাত্র পুরস্কার নেয় আর বাকিরা কেউ নেয় না। এভাবে টাকা জমতে 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 দেখবেন বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংকে এই প্রাইজ বন্ডের টাকা 100 কোটি, 200 কোটি টাকা পড়ে আছে। পত্রিকায় এগুলো মাঝে মাঝে বিজ্ঞাপন দেওয়া হয়। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করছিলাম প্রাইজ বন্ডের নেতিবাচক দিকগুলো কি, এগুলো আপনারা এখানে পড়বেন, এখানে বিস্তারিত দেওয়া আছে। আচ্ছা, এতক্ষণ যে আমরা আলোচনা করলাম যে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সিস্টেম যেগুলো রয়েছে, এই সিস্টেমের প্রপারলি মার্কেট গুলো কিভাবে পরিচালিত হচ্ছে এবং এর প্রোডাক্ট কি কি। দেখেন, এই প্রোডাক্ট কিন্তু খুব বেশি না। এই যে বন্ড বললাম, প্রাইজ বন্ড, তারপর হলো ট্রেজারি বিল, এইগুলাই হলো বাংলাদেশ যে ফাইন্যান্সিয়াল সিস্টেম, অর্থাৎ বাংলাদেশটা পরিচালিত হচ্ছে এই স্বল্প কয়েকটা প্রোডাক্টের মাধ্যমে। এবং এর প্রত্যেকটা প্রোডাক্ট হলো সুদি প্রোডাক্ট। এখন আমরা যারা আলোচনা করতেছি এটা সুদ সুদ, আমরা মানুষকে সুদ বললে তো হবে না, হবে? সুদ বললে হবে না, এর অল্টারনেটিভ কি হবে? এখন আমরা সেই প্রশ্নের সামনে দাঁড়িয়েছি যে সুদি বন্ড বা বিল যেটা আছে, এর অল্টারনেটিভ কি হবে। হ্যাঁ, এর অল্টারনেটিভ আছে কি আছে নাই সেটা আলোচনার বিষয় না, কারণ এই আলোচনা করলে ইসলামকেই প্রশ্নবিদ্ধ করা হয়। কারণ বর্তমান যেভাবে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হচ্ছে, মুসলমানদের কাছে এর চেয়ে অবশ্যই অবশ্যই বেটার পলিসি হয়েছে। তো সেই বেটার পলিসি যদি আমরা সুদি বন্ডের ক্ষেত্রে ক্ষেত্রে খুঁজতে যাই, তাহলে সেটা কি হবে? সেটা হবে হলো সুকুক। আচ্ছা, সুকুক বিষয়ে আপনাদের কারো কোনো ধারণা আছে কিনা যদি একটু বলতেন, কারণ এই বিষয়টা খুবই জটিল একটা বিষয়। আমি নিজেই যখন লেখাপড়া করেছি তখন আমাদের একটা সেমিস্টারই ছিল শুধুমাত্র সুকুকের উপরে। সুকুক কিভাবে পরিচালিত হচ্ছে, বিশ্বের মার্কেট কি, এইসব বিষয়ে আমাদের লেখাপড়া করতে হয়েছে। এই বিষয়ে যদি আপনাদের কারো ধারণা থাকে একটু যদি একটু বলতেন। হ্যাঁ ভাই, মিউট করে বলেন, সমস্যা না, আনমিউট করে বলেন, আমরা একটু শুনি। কারো যদি বিন্দু পরিমাণ কোনো ধারণা থাকে একটু যদি বলতেন, কেউ যদি। এই বিষয়ে আমাদের ধারণা একটু কম অনেক। আচ্ছা, মাশাআল্লাহ, আরো একজন ভাই যদি একটু বলতেন। ভাই, আচ্ছা সাধারণত মাদ্রাসাতে এই সম্পর্কে কোনো সময় কোনো কথা বলা হয় নাই। হ্যাঁ, আর কোনো জায়গায় শুনেও নেই, আপনার কাছে আজকে প্রথম শুনতেছি মনে হয়। ভাই, কোনো লেখাও পড়িনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কেউ কিছু বলেন। আচ্ছা আচ্ছা, আমি বুঝলাম সুকুকটা আসলে একটু জটিল। আচ্ছা, সমস্যা নেই ভাইজান, সুকুকটা ইনশাল্লাহ আমরা সমাধান করব। দেখেন, আমরা কিভাবে সমাধান করব, আমরা একটু আগে বলেছি কি যে বন্ড হলো একটা সুদি প্রোডাক্ট। এম আই রাইট? যদি বন্ড
সুদি প্রোডাক্ট হয়, তার মানে কি আপনি বাংলাদেশ ব্যাংকে 10,000 টাকা দিচ্ছেন, এই 10,000 টাকার এগেনস্টে সরকারের কাছে কোনো প্রোডাক্ট নাই, অর্থাৎ এই টাকাটা কোনো প্রকার উৎপাদনহীন একটা টাকা তৈরি হচ্ছে, এর যে সুদি টাকা যেটা হচ্ছে। কিন্তু সুকুকটা এমন না। সুকুকটা হলো বন্ডেরই একটা অল্টারনেটিভ এবং উত্তম ব্যবস্থা, কিন্তু এর বিপরীতে একটা টাকা থাকবে। যেমন ধরেন, আমি এই উদাহরণটা আপনারা সকলে একটু মনোযোগ দিয়ে শুনুন। ধরেন এবিসি কোম্পানি একটা জাহাজ নির্মাতা কোম্পানি। সবাই শুনতেছেন মনোযোগ দিয়ে? একটু মনোযোগ দিয়ে শুনুন, এই উদাহরণটা বুঝতে পারলে সকলে বুঝতে পারবেন। এবিসি কোম্পানি একটা জাহাজ নির্মাতা কোম্পানি। এখন তারা অনেক কষ্ট করে 5টা জাহাজ নির্মাণ করেছে। এখন নতুন বছরে তারা আরো 2টা জাহাজ কিনতে যাচ্ছে। এখন তাদের টাকা দরকার হলো 1,000 কোটি টাকা। এখন তারা চাচ্ছে, যেহেতু তাদেরকে নগদ টাকা দরকার, আর মানুষ তাদেরকে চেনে না, বা আহ মুরাবাহা এসব তো এখানে হবে না, এখন দরকার হলো তাদের নগদ অর্থ। এখন তারা কি করবে? এখন তারা মার্কেটে এসে বলবে যে ভাই আমি সুকুক ছাড়বো। তো সুকুক কেনার জন্য মনে করেন 1,000 মানুষ আগ্রহী হলো। 1,000 মানুষ আগ্রহী হওয়ার পর ওই এবিসি কোম্পানির যে জাহাজ রয়েছে 5টা, ওই 5টা জাহাজ বাংলাদেশের কোনো একটা ব্যাংক অথবা কোনো একটা কোম্পানি অথবা কোনো একটা আইনগত ভিত্তি রয়েছে, অর্থাৎ চাইলে সেখানে মামলা করতে পারবে, এরকম একটা আইনি প্রতিষ্ঠানের দ্বারস্থ হবে যে ভাই আমার এই যে 5টা জাহাজ আছে, এই 5টা জাহাজকে আপনি 1,000 ভাগে ভাগ করেন। এটা কিন্তু আপনি আসলে এই কাগজ কলমে ভাগ করবে, ওইরকম ভাগ করবে না। তো 1,000 ভাগে ভাগ করে বলবে যে ভাই এই 1,000 ভাগের প্রত্যেকটা ভাগের দাম হলো 1,00,000 টাকা। তার মানে 1,000 1,00,000তে কত হয়, মনে করেন 10 কোটি টাকা। তাহলে এবিসি কোম্পানির যে 5টা জাহাজ, এই 5টা জাহাজ এখন কি করা হবে? বিক্রি করা হবে। এটা কিন্তু মৌলিক ওই বিক্রি না যে অর্থে আমরা সাধারণ বাজারের বিক্রি বুঝি। তো ওই আইনি কোম্পানি যেটা রয়েছে সে ওই 5টা জাহাজের ভিত্তিমূল্য ধরবে। ভিত্তিমূল্য ধরবে কোনটা? এবিসি কোম্পানির যে পরিমাণ টাকাটা দরকার ছিল, সে বাজারে কি করতে চায়, টাকা নতুন করে জাহাজ কিনবে, ওই পরিমাণ টাকা ধরবে। ধরেন 5টা জাহাজের দাম ধরবে হলো 1 কোটি, 10 কোটি টাকা। তো 10 কোটি টাকার ওই জাহাজটাকে ভাগ করবে 100 ভাগ। এখন বাজারে এসে সে বলবে যে ভাই আমি একটা আমার টাকা দরকার, আর তোমরা আমার এই জাহাজটা কিনো। এই যে জাহাজটা এই যে তার যে 5টা জাহাজ, সেই 5টা জাহাজকে সে বিক্রি করবে এবং সে বলবে যে আমার 5টা জাহাজকে 100 ভাগে ভাগ করছি, এই 5টা জাহাজ আপনি কিনেন। এই টাকা দিয়ে যেই লাভ হবে, বিনিয়োগ হবে, সেই টাকা আমি লাভ্যাংশ মানে লাভ সহ আমি আপনাকে ফেরত দিব। এই পর্যন্ত বুঝছেন কিনা আপনারা সবাই? নাকি শুনতে পাচ্ছেন ভাই? জি ভাই। আচ্ছা, বুঝতেছেন? জি আলহামদুলিল্লাহ বোঝা যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা বুঝলে বাকি যে আর 10 পৃষ্ঠা আছে এটা আমি দ্রুত শেষ করবো। আচ্ছা, এখন উনি যে টাকা নিছেন, উনি যে বলছেন যে আমি সুকুকে টাকা বিনিয়োগ করব সুকুকের মাধ্যমে, উনি কিন্তু আগেই বলছে যে আপনারা যে আমাকে এই 10 কোটি টাকা দিবেন, এই 10 কোটি টাকা হলো যে আমি মুদারাবা বিজনেস করব অথবা মুরাবাহা বিজনেস করব, অর্থাৎ আপনি আমাকে আমার জাহাজটা কিনবেন, আমি আপনার টাকা দিয়ে আমি বিজনেস করব, 2 বছর পর আমি আপনার টাকাটা ফেরত দিব। এখন ওই 2 বছর পরে কি হবে? ওই যে এবিসি কোম্পানি যে নতুন করে 2টা জাহাজ কিনবে, 2টা জাহাজ কেনার পর ওই যে 2টা জাহাজ কিনে নতুন করে আবার পরিচালনা করবে বিভিন্ন জায়গায়, ওই যে টাকা, ওই টাকাটা সে আস্তে আস্তে সে ভাড়া দিবে 2 বছর। তাদেরকে কিন্তু বলা হয়েছিল যে ভাই আমরা যে সুকুকটা নিচ্ছি, এই সুকুকটা হলো ইজারা সুকুক। সুকুকের বিভিন্ন ধরন আছে, ইজারা, মুরাবাহা, মুদারাবা, মুশারাকা। উনি আগেই বলছে যে ভাই আমি ইজারা সুকুক করব। ইজারা সুকুক করার পর ওই যে এনাদের টাকা দিয়ে, অর্থাৎ যারা সুকুক কিনেছে এনাদের টাকা দিয়ে যে নতুন করে 2টা জাহাজ কেনা হয়েছে, ওই জাহাজের প্রথম 2 বছরের প্রফিট কিন্তু জনাব এবিসি কোম্পানি পাবে না, কারণ এই টাকাটা পুরোটা কার? ওই যে 1,000 বা 100 মানুষ যারা সুকুক কিনতে চেয়েছে তারা, তাদেরকে এই 2 বছর প্রতি মাসে 10,000 টাকা 20,000 টাকা ভাড়া দেওয়া হবে ইজারা। আর 2 বছর পর যখন তাদেরকে বলা হয়েছে ভাই এই সুকুকের বয়স 2 বছর বা 2.5 বছর, 2 বছর পর ওই যে এবিসি কোম্পানি মালিক যে রয়েছে, ওই 2 বছরে ওই যে মানে কি বলে আপনার মূল টাকা যেটা আছে, অর্থাৎ ওই যে 100 কোটি টাকা ছিল, ওই 100 কোটি টাকা
যারা সুকুক কিনেছে তাদেরকে ফেরত দেওয়া হবে। এখন দেখেন এখানে দুইটা বিষয় হয়েছে, একটা কি, যারা সুকুক কিনেছে তারা কিন্তু এই 2 বছর ভাড়া পাইছে জাহাজ থেকে, আবার 2 বছর পর যে মূলধন যে টাকা ছিল সেই টাকাটাও তারা ফেরত পেয়েছে। আবার ওই যে এবিসি কোম্পানি, তার লাভ কি হয়েছে, তার কাছে কোনো টাকা ছিল না জাহাজ কেনার, আহ সে তাদের থেকে টাকা নিয়েছে 10 কোটি টাকা। এই 10 কোটি টাকার বিনিময়ে সে একটা জাহাজ কিনেছে, 2 বছর সে কোনো ভাড়া নেয় নাই। এবার 2 বছর পর সে আস্তে আস্তে তাদেরকে মূলধন ফেরত দেওয়ার পর সে টাকা পাওয়া আরম্ভ করেছে। এই পর্যন্ত এটাই হলো সুকুক। এখন এটা বুঝছেন কিনা আমাকে একটু জানান। একজন একটু বলেন ভাই, মাউস অফ করে বলেন যে কোনো সমস্যা আছে কিনা, কোন জায়গাটা বুঝেন নাই। না এখন ভাই, বোঝা আসছে, আচ্ছা আচ্ছা ঠিক বোঝা আছে। আসছে। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু অনেক কঠিন একটা জিনিস, আমি সহজ উদাহরণের মাধ্যমে কিন্তু ভাই বুঝিয়েছি। জি মানে বলেন। একটা সুযোগ আর বন্দুকের মধ্যে তো তেমন কোনো পার্থক্য দেখতেছি না না, ততটা। এটা বন্ধক না তো, এখানে তো সে আগেই বলেছে ভাই আমার জিনিসটা বিক্রি করা হয়ে গেছে না, এটা তো বন্ধক না তো। হ্যাঁ, কারণ তার যে এখন ভাই বিক্রি তো করছে, মনে করেন আগের যে 5টা জাহাজ ছিল সেই 5টা জাহাজ, হ্যাঁ পরে তো আবার 2 বছর পরে আবার তাদের টাকা ফেরত দেওয়া হইতেছে লাভাংশ হিসাবে, হ্যাঁ যে 5টা জাহাজের যে ভাড়া দেওয়া ছিল সেই ভাড়ার লাভাংশ হিসাবে। হ্যাঁ তাহলে মধ্যেখান থেকে এই নতুন 2টা জাহাজ